অনাকাঙ্ক্ষিত ইশারা পেয়ে বুদ্ধির দরজা তখনও খুলেনি। কেন মাহতিম চায়ের কাপে সেই চুমুক স্থানে আঙ্গুলের টোকা মারল সেটি নিয়ে পুরো রাত ভেবেছে মেহনুর। কিন্তু আফসোস, সে কিছুই ধরতে পারেনি। সকালটা নির্লিপ্তভাবে কেটে গেলে মহিলারা দুপুরের রান্নায় মনোযোগ দিতে চলে যায়। এদিকে সৌভিকরা এসে আঙিনায় বসে আড্ডার মজলিস বসায়। দুই দল বিভক্ত হয়ে মোবাইলে লুডু খেলার ভান করে গোপন আলাপ শুরু করে। গোল করে পুরো ৮ মাথা একসাথে লাগিয়ে মোবাইল স্ক্রিনের দিকে দৃষ্টি রাখে। সবাই এমন একটা ভঙ্গি ধরল যেন লুডু খেলার জন্য সবাই একত্র হয়েছে এখানে। ফারিন ফিসফিসিয়ে সবার উদ্দেশ্য নিচু স্বরে বলল, আজকের প্ল্যান বলো জলদি। আর বিগ ব্রোর জন্য কি মেহনুরি ফাইনাল? ওটাই কি ফিক্সড? ফারিনের উত্তর শুনে শামিক লুডুর লাল গুটিতে ক্লিক মেরে চাল দিয়ে বলল, হু, ওই মেয়েই ফাইনাল। ওটাই ডান। শামিকের জবাব শেষ হতেই নীতি উদ্বিগ্ন সুরে বলল, মেয়েটা কি বয়সে বেশি ছোট হয়ে যায় না? সানাজ হলে মেবি পারফেক্ট হয়। কি বলো সবাই? নীতির বেকুব মার্কা কথায় চটে উঠল তৌফ। ভ্রু কুঁচকে রাগী দৃষ্টিতে তাকালো ওর দিকে। কণ্ঠ নিচু করে ক্রুদ্ধভাবে বলল, ওকে। তোর নাম নীতি না দিয়ে দুর্নীতি দেওয়া উচিত ছিল। যদি আরেকবার এমন বিচ মার্কা কথা বলোস, থাপড়া এক্কেবারে কানের চামড়া লাল বানায়া দিমু। তৌফের উগ্র কথায় বিরক্ত হলো নীতি। নিজেকে সামলে নিয়ে কিঞ্চিৎ পরিমাণে রাগ দেখিয়ে বলল, তোমার সমস্যা কি তৌফ ভাই? কথায় কথায় এমন থাপ্পড় মারার কথা আসে কেন? মেহনুর যে বয়সে ছোট সেটা কি তোমরা বুঝতে পারো না? ওই মেয়ে যদি ভাইকে দেখভাল করতে না পারলো তখন তোমরা কি করবা? তাছাড়া মেহনুর যে ভাইয়ার দিকে ওই নজরে তাকায় না সেটা কি খেয়াল করছো? নীতির কথায় যুক্তি দেখে এবার সৌভিক মুখ খুলল। দেখ নীতি, আমরা সবাই জানি মাহতিম কেমন লাইফ লিড করে। ওর জন্য কি ঠিক, কি বেঠিক, এসব নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। আমি নিজেই মাহতিমের সাইড থেকে মেহনুরের জন্য পজিটিভ সাইন দেখেছি। যদিও সাইনটা হেব্বি ছিল না, তবুও ফার্স্ট টাইমের জন্য হলেও মাহতিম আনসারির মধ্যে এমন একটা নেচার দেখাটা বড় সৌভাগ্যের ব্যাপার। তুই নিজেই একবার ভেবে দেখ, একটা ছেলে কি শুধুই কারণ ছাড়া একটা মেয়ের জন্য আরেকজনের উপর শোধ তুলবে? সুরাইয়ার যেই হাল করেছে অ্যাটলিস্ট আমরা সবাই বুঝে গেছি, হি ইজ অন দ্য লাইন। ও বেহুদা কারণে কারোর প্রতি সদয় হতে চায় না। তোদের সাথে কিছু উল্টাপাল্টা করতে নিলে ও যে কি অবস্থা করে সেটা আর বলার প্রয়োজন মনে করলাম না। জাস্ট এটাই মাথায় রাখো, মাহতিম যেন ভুলেও এখান থেকে যেতে না পারে। ওর পাসপোর্ট কোনোভাবেই ওর হাতে দিবি না। সৌভিকের শাসানো বাণী শুনে সবাই সম্মতি জানিয়ে সভা ভঙ্গ করল। ফারিন ও প্রীতি পুকুর পাড়ে চলে গেল, শামিক চলে গেল নিজের রুমে। এদিকে নীতি কোনোভাবেই ঠান্ডা হতে পারছে না, বারবার মন বলছে মাহতিমের জন্য মেহনুর হয়তো ঠিক হবে না। তবুও নিজের মনকে বুঝো দিয়ে যাচ্ছে মাহতিমের জন্য এটাই সম্ভবত বেটার অপশন হবে। মেহনুর ঠিকই আজ নয়তো কাল মাহতিমের প্রতি নরম হয়ে যাবে, মনের মধ্যে যত ভয়জনিত ভীতি থাকবে সেগুলো একটু একটু করে দূর হয়ে যাবে ওর। সানাজের সাথে গল্প করার জন্য নীতি ওর রুমের দিকে যেতে থাকলো। নীতি নিজের মনে যখন এসব নিয়ে চিন্তা করছিল, তখন হঠাৎ ওর দৃষ্টি সাবার রুমের দিকে আটকে গেল। সাদা শার্ট পরোয়া তরুণ সাবার রুমে ঢুকে দ্রুত ভেতর থেকে দরজা আটকে দিচ্ছিল। এমন আশ্চর্যজনক দৃশ্য দেখে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল নীতি। কি দেখলো চোখে? সাবার রুমে তরুণ ঢুকে দরজা আটকে দিচ্ছে। বাড়ির মানুষ যদি এই ঘটনা জানতে পারে তাহলে কি কাণ্ড হতে পারে জানা আছে? নীতি কিছু সময়ের জন্য চিন্তাচেতনা হারিয়ে ফেলল। কিছু না ভেবেই সাবার রুমের দিকে দুমাদুম এগুতে লাগলো। অচিন্তনীয় অবস্থায় ফেঁসে গিয়ে শেষমেশ পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল নীতি। আর সেদিকে এগুলোও সে। সানাজের রুমের দিকে পা ঘোরাতেই সানাজের রুমেও আজগুবি ব্যাপার দেখল। সানাজও অজানা কারণে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নীতি দুদফায় আশ্চর্য হয়ে বুক ভর্তি নিঃশ্বাস নিল। সেটা নির্লিপ্তে ছেড়ে দিতেই বন্ধ দরজায় 3 বার টোকা মারল।
প্রায় 2 মিনিট পেরিয়ে গেল, কিন্তু দরজা আর খুলল না। নীতি যেই দ্বিতীয়বার কড়া মারার জন্য হাত উঠাবে, ঠিক তখনই খট করে দরজা খুলে গেল শানাজের। শানাজ কেমন অপ্রতিভ মুখে জোরপূর্বক হাসি পেনে নীতির দিকে তাকিয়ে আছে। নীতি সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলে একপর্যায়ে প্রসন্ন গলায় প্রশ্ন করে, তোমার দরজা খুলতে দেরি হলো কেন? কথাটা শুনে শানাজের মুখ যেন অপ্রস্তুত হয়ে উঠল। নিজেকে যথাসাধ্য ভাবে স্বাভাবিক করে ঠেলেঠুলে হাসি টেনে বলল, আসলে কুচি ঠিক করছিলাম তো, এজন্য দরজা লাগিয়েছিলাম। উত্তরটা সম্পূর্ণ বেখাপ্পা লাগলো নীতির কাছে। যে মেয়ে অন্য সময় দরজা খোলা রেখে শাড়ি বদল করে, সেই মেয়ে সামান্য কুচি ঠিক করার জন্য দরজা লাগিয়ে দিবে, এটা কেমন রহস্য রহস্য লাগলো। তার উপর শানাজের চেহারাও কেমন চোরের মতো কাচুমাচু করছিল। নীতি কিছু বলবে তার আগেই শানাজ জরুরি কাজের অজুহাতে মুখের উপর দরজা লাগিয়ে দিল। দুবনের রুমের ভেতর কিছু যে কাহিনী রটছিল সেটা আজ করতে পারে নীতি। চুপিসারে সাবার রুমের দিকে এগিয়ে চারপাশে সতর্ক দৃষ্টিতে দেখে নিল। কেউ এই মুহূর্তে ওকে দেখছে কিনা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করল। ডানে বাঁয়ে কাউকে দেখতে না পেয়ে বন্ধ দরজায় কান রাখল নীতি। ডান কানের কর্ণকুহরে এমন একটা শব্দ এলো, তৎক্ষণাৎ চমকে উঠে কয়েক পা পিছিয়ে গেল সে। বুকের উপর হাত রেখে জোরে জোরে নিলাস নিতেই তাড়াতাড়ি দৌড় লাগিয়ে মাহতিমের রুমে এসে পৌঁছল। মাহতিম তখন খাটের উপর দুহাত এবং ফ্লোরের সাথে পা ঠেকিয়ে ননস্টপ ভঙ্গিতে পুশআপ ক্ল্যাপ করছিল। রুমের ভেতর হুড়মুড় করে নীতি ঢুকে পড়লে চকিত ভঙ্গিতে কপাল কুঁচকে ওর মুখের দিকে তাকালো মাহতিম। সাথে সাথে মাহতিম পুশআপ থামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। উন্মুক্ত গায়ে দ্রুত টি শার্ট জড়ানোর জন্য খাটের উপর থেকে খুলে রাখা টি শার্টটা নিল। নীতির হাঁপানো অবস্থা দেখে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন ছুড়ে বলল, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? পানি খাবি? নীতি ওই অবস্থায় হাঁটুতে দুহাত রেখে মেঝের দিকে তাকিয়ে না বোধকে ইশারা করল। মাহতিম টি শার্টটা গায়ে জড়াতেই চুলে ব্যাকব্রাশ করা অবস্থায় নীতির দিকে এগিয়ে গেল। নীতি তখন হাঁপানি শেষ করে একটু ধাতস্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো। মাহতিমের দিকে আতঙ্কিত দৃষ্টিতে সবকিছু খুলে বলল। সবকিছু শুনতে শুনতে কপালের ভাঁজ আরো কুঁচকে আসছিল মাহতিমের। নীতিকে চুপ থাকতে বলে দ্রুত রুম থেকে পাঠিয়ে দিল ওকে। ঘটনা আরো তলিয়ে দেখার জন্য চিন্তা করতে থাকলো সে। সাবার ঘটনাতে নিশ্চয়ই বিরাট অজানা রহস্য আছে। সাবা কাল রাতেও সন্দেহজনক কাজ করেছে। এ বিষয়ে যদিও বাড়ির মানুষ কেউ জানে না, কিন্তু সবার অগোচরে নির্ঘাত খারাপ কিছু হচ্ছে। কাল রাতে কেন কান্না করলো ও? সাথে কি সৌভিকের সাথে কোনো সম্পর্ক ছিল? গ্রাম্য প্রকৃতি বিকেলের দিকে শান্ত হয়ে গেল। পাখিদের কলরব গাছের ডালে ডালে বেড়ে উঠল। আকাশ হয়ে উঠল রোমাঞ্চকর, চারপাশ হয়ে উঠল আরো সুন্দর মনোহর মনোরম ভঙ্গিতে শীতল। মোল্লা বাড়ির সামনে যেই মেঠো পথের রাস্তা রয়েছে সেখান দিয়ে গ্রামের মানুষ অনাগ্রহ ভঙ্গিতে চলাচল করতে লাগলো তখন। কিছু মানুষ বাজার নিয়ে বাড়ির দিকে ছুটছিল। বারান্দা থেকে দূরের পুকুরটা তখন স্পষ্টরূপে দেখা যাচ্ছিল। পুকুরের পানিতে শুভ্র বর্ণের পাতিহাঁসগুলো কোমলচিত্তে সাঁতার কাটছিল। দোতলার মস্ত বারান্দায় দাঁড়িয়ে মাহতিম সে দৃশ্যগুলো শান্ত ভঙ্গিতে দেখছিল। ঠান্ডা মৃদু বাতাসে গা এলিয়ে মনের সব ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছিল। কাঠের রেলিংয়ে দুহাত ফেলে সেই বাতাসে গা ছেড়ে চোখ বন্ধ করল মাহতিম। কানে শো শো করে বাতাসের প্রতিধ্বনি শোনা গেলেও মনের মধ্যে সূক্ষ্ম আছে দারুণ কিছু মুহূর্ত ভাবতে লাগলো। আনচান করে বুকের মধ্যে কোথাও যেন উসখুস করে উঠল কিছু তীব্র আকাঙ্ক্ষার প্রতি। চোখের মানসপটে ভেসে উঠল কেশবতী বালিকার ছবি। কিন্তু সেই ভাবনার রেশ কেটে দিয়ে রুমে প্রবেশ করল মার্জা। পেছনে থেকে মাহতিম ডাক দিতেই রুমের দিকে ফিরে তাকালো মাহতিম। রেলিং থেকে হাত সরিয়ে চলে গেল রুমের ভেতরে। মার্জা ছেলের বিছানায় এসে নম্রভাবে বসলেন। মাহতিম পা চালিয়ে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় উঠে পড়ল, মায়ের কোলে মাথা ছেড়ে আলস্য ভঙ্গিতে শুল। সুন্দর দৃষ্টিজোড়ার চোখ দুটো বন্ধ করে নিল।
মার্জা আঙ্গুলের ডগায় ছেলের চোখের পাপড়ি বুলিয়ে ওর চুলের মধ্যে আঙ্গুল চালনা করতে লাগলেন, ছেলের মুখের পানে দৃষ্টি দিয়ে মুগ্ধ নয়নে বিভোর হচ্ছিলেন। ক্লিন শেভ করা গালটায় দুহাত রেখে মাথা নুয়ে টুপ করে ছেলের কপালে স্নেহের এক চুমু বসিয়ে দিলেন। মাহতিম চোখ বন্ধ করা অবস্থায় মায়ের আকস্মাৎ কাজে মৃদু ভঙ্গিতে হেসে দিল। সেই হাসিটা সুন্দরভাবে বজায় রেখে মায়ের একটা হাত টেনে নিজের গালে চেপে ধরল। সরল গলায় শান্ত ভঙ্গিতে মায়ের উদ্দেশ্যে বলল, বাড়ি কবে যাবে মা? অনেক দিন তো হয়ে গেল। এবার কি বাড়ি ফেরা উচিত না? আমার যে ছুটি শেষ হয়ে আসছে, বাসায় কিছু সময় কাটানোর সুযোগ না পেলে কাজে মন লাগাতে পারবো না। মার্জা বেশ উদাস ভঙ্গিতে হতাশার নিঃশ্বাস ছাড়লেন। শ্রান্ত চক্ষু দুটো বিছানা ঘেঁষা জানালার বাইরে ফেলে বিকেলের আকাশে তাকালেন। অনেকক্ষণ যাবৎ চুপটি থাকার পর হঠাৎ নীরবতা উচ্ছিন্ন করে অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, তুই কি বিয়ে করবি না মাহতিম? এভাবেই সারা জীবন একা থাকবি? এবার তো নিজের দিকটা দেখ, নিজেকে নিয়ে একটু চিন্তা কর। আর কত একা থাকবি? মায়ের উদাস গলার কণ্ঠ শুনে চট করে তাকালো মাহতিম। মায়ের মুখটা ভীষণ করুণ দেখালো তখন, দৃষ্টি দুটো কেমন নিগুড় বিষণ্ণতায় ছেয়ে ছিল তার। গালের উপর থেকে মায়ের হাতটা টেনে ঠোঁটের উপর আনলো মাহতিম, চোখ বন্ধ করে হাতের তালুতে নিজের উষ্ণ ওষ্ঠ ছুঁয়ে দিল। সেই শক্তিহীন, লাবণ্যহীন, কুচকানো চামড়ার হাতটা নিজের দুহাতের মাঝে আঁকড়ে ধরল। নিচু স্বরে আক্ষেপ ভঙ্গিতে মার্জার দিকে তাকিয়ে বলল, বিয়ে নিয়ে তর্ক করতে চাই না মা। এই ব্যাপারটার জন্য একদম ফোর্স করো না। তুমি এসব ব্যাপারের জন্য আমাকে একা ছেড়ে দাও। আমি সত্যি এই মুহূর্তে বিয়ের জন্য আগ্রহী নই। মারজ ছেলের বিমত ভাব দেখে তৎক্ষণাৎ জানালা থেকে মুখ ফিরিয়ে তাকালেন। মাহতিমের দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে কপাল কুঁচকে জিজ্ঞাসা করলেন, এখানে তোর সমস্যাটা কোথায় মাহতিম? উল্টো তোর বউ খোঁজার জন্য তোর মামিকেও কাজে লাগিয়ে দিয়েছি। মাহতিম, তুই একটাবার হ্যাঁ বল, আমি তোর জন্য সব থেকে সুন্দরী, গুণবতী, রূপসী বউ এনে দিব। তুই শুধু সম্মতি দে মাহতিম। আর একা থাকিস না। অন্তত এইবার বিয়েটা করে আমার জন্য মেয়ে দিয়ে যা। আমার মেয়ে পালার শখটা পূরণ কর মাহতিম। তুই তো ছুটি কাটিয়ে চলেই যাবি, এদিকে আমার দিকটা কি কখনো চিন্তা করেছিস? ভেবেছিস আমি কেমন করে একা বাড়িতে থাকি? মাহদির জন্য পুরো সময়টা ছেড়ে দিলেও আমার মন তো সেই কবে থেকেই মেয়ের প্রতি আটকে আছে। এবার অন্তত হ্যাঁ বলে দে মাহতিম। তুই একবার হ্যাঁ বললেই আমি খবর পাঠিয়ে তোর মামির সাথে সবকিছু পাকা করে ফেলবো। মাহতিম কোনো উত্তর দিল না। হামেশার মতোই চুপ করে রইল। কিন্তু চুপের রেশ বেশিক্ষণ না যেতেই হঠাৎ বিগলিত কণ্ঠে সে বলল, মা আমার বউ নিয়ে এত এক্সাইটেড কেন? আমার বয়স কি চোখে দেখেছ? আমার সাথে যেগুলো পড়তো, সেগুলো 25-এর মধ্যেই বিয়ে করে এতদিনে দুবাচ্চার বাপ পর্যন্ত হয়ে গেছে। এই তথ্য যদি বাইরে পাচার করি কোনো ভদ্রঘরের মেয়ে কিন্তু আমার জন্য আসবে না। বাকিটা রইল আমার স্ট্যাটাস আর ক্লাস, সেগুলো দেখে বিয়ে করার জন্য অবশ্যই মেয়ের কমতি হবে না। কিন্তু তুমি তো জানো আমি এসবে অভ্যস্ত না। ওইসব মেয়ে দেখলে আমরা মুখ কম, হাত চলবে বেশি। এজন্য বলছি আমাকে এসবের টেনো না। আমি যথেষ্ট ভালো আছি। মার্জা ছেলের কথা শুনে কঠিন কিছু বলবেন অমনেই দরজা দিয়ে হুড়মুড় করে মাহদি এসে ঢুকল। বিছানার কাছে এসে মায়ের সামনে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, মা, মা তুমি কি একটু আসবে? নানা ভাই ডাকছে। মার্জা ওর অস্থিরতা দেখে কিছুটা বিচলিত হলেন। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে চট করে জিজ্ঞাসা করতেই জানতে পারলেন হান্নান শেখ এক আত্মীয়ের বাড়িতে নেওয়ার জন্য মার্জাকে ডাকছেন। মার্জা চটপট সেই ডাকে সাড়া দিয়ে সুজলার সাথে বাইরে চলে গেলেন। এদিকে মাহমুদাও মেহনুরের খালাকে দেখতে একসাথে বেরিয়ে গেলেন, জানিয়ে ইশারের পরপরই বাড়ি ফিরে আসবেন। বিছানায় শুয়ে চুল ছেড়ে বই পড়ছে মেহনুর। বাইরে আছরের আজানটা শেষ হতেই সুরাইয়া এসে ঢুকল। মেহনুর বই থেকে চোখ না সরিয়ে সুরাইয়ার উদ্দেশ্যে বলল, তোমার কি কিছু লাগবে বুবু?
সুরাইয়া বেনি দুলিয়ে বিছানায় বসে বলল, লাগলেও তোর থেকে অনুমতি নেই না, এটা তুই ভালো করেই জানোস। তুই আবার চুল ছাড়ছস কেন? তোরে না চুল বাইধা রাখতে বলছে? মেহনুর বই থেকে চোখ সরিয়ে সুরাইয়ার দিকে তাকালো। চুলে হাত দিয়ে চেক করতেই শান্ত সুরে বলল, বুবু চুল যে এখনো ভেজা, আমি তো ভেজা চুল বাঁধতে পারি না। ভেজিয়া চুল বাঁধলে ঠান্ডা লাগে। আম্মা চুল বাঁধতে না করে দিছে। সুরাইয়া ছোট্ট সুরে ওহ বলে মেহনুরকে জোর করে নিচে নিয়ে গেল। মেহনুর যেতে না চাইলেও জোর খাটিয়ে ডান কবজি ধরে নিয়ে যেতে লাগলো। মেহনুর বারবার জিজ্ঞেস করতে লাগলো কোথায় নিয়ে যাচ্ছে। এই প্রশ্নের জবাবে একবারও মুখ খুলল না সুরাইয়া। উঠোনের দিকে গোয়ালঘরে গিয়ে মৃদু ধাক্কা মেরে ভেতরে ঢুকিয়ে দিল ওকে। গোয়ালঘরে ঢুকে, বুবু তুমি এখানে, বলে প্রশ্নটা যেই করবে অমনেই পেছনে থেকে দরজা লাগিয়ে ছুটে পালালো সুরাইয়া। গোয়ালঘরের ভেতর একদম অন্ধকার অবস্থা। মেহনুর দরজায় কয়েকবার সজোরে ধাক্কা দিল কিন্তু কেউ সেটা শুনল না। একচালা এই গোয়ালঘরের ভেতর কেবল দুটো জানালা আছে। মেহনুর অন্ধকার ঘুচানোর জন্য যেই জানালার দিকে এগোবে তখনই ফট করে পেছনে থেকে আলো জ্বলে উঠল। কেউ ওর পেছনে দাঁড়িয়ে আগুনের আলো ধরিয়েছে। মোমবাতির শিখার মতো সরু লম্বা আলো দপদপ করে জ্বলছে। কিন্তু কে ঢুকেছে এই ঘরে সেটা বুঝতে পারল না মেহনুর। পেছনে ফিরে যেই তাকালো অমনেই দুচোখ বিশাল বড় হয়ে আকস্মিক ভয় কয়েক পা পিছিয়ে গেল। কণ্ঠরোধ হয়ে বুক ধড়াস ধড়াস করতে লাগলো ওর। পানির তেষ্টায় বুক, গলা শুকিয়ে খা খা করে তোলপাড় শুরু করলো। মেহনুর ছোট থেকেই যার সঙ্গ অপছন্দ করে সেটা ছিল তরুণ। তরুণের হাব ভাব কোনোকালেই সঠিক ছিল না। বিশেষ করে ওর হাত দেওয়ার অভ্যাসটা ভালো না। সুযোগ পেলেই পিঠে হাত রেখে খারাপভাবে চালনা করতে থাকে, পায়ের উপর পা উঠিয়ে সুরসুরি দিতে থাকে, নানা প্রকার ফাজলামির বাহানায় শরীরের বিভিন্ন জায়গায় টাচ করার চেষ্টা করে। এসব কথা কাউকে বলা যায় না, সহ্য করা যায় না, স্মৃতি থেকেও মুছে না। দিনের পর দিন খারাপ অভিজ্ঞতা নিয়ে মন গুমরে থাকে। তরুণ লাইটার জ্বালিয়ে মেহনুরের দিকে বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে আছে। শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে দূরবীনের মতো দৃষ্টি দিয়ে রেখেছে। মারাত্মক লালসাগ্রস্ত চাহনিতে মেহনুরকে গিলে খাচ্ছে। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা অপ্রতিভ ভঙ্গিতে কামড়ালো, এরপর জিহ্বা দিয়ে নিচের ঠোঁটটা বিশ্রী কায়দায় ভিজিয়ে নিল। সবই যখন মেহনুরের চোখের সামনে ঘটছিল তখন ভয়জনিত কণ্ঠে মেহনুর নিচু স্বরে আওড়ালো, আপনি এখানে কেন ভাইয়া? তরুণ একটা বিশ্রী হাসি দিয়ে দুপাটি দাঁত বের করল। লাইটারটা অন অফ করতেই পা চালিয়ে আসতে লাগলো। মেহনুর ওই অবস্থা দেখে প্রচণ্ড ভয় কাঠ হয়ে যাচ্ছিল। কি করা উচিত এখন? চিৎকার দিলেও শব্দ বাইরে যাবে না। আপাতত বাড়ির কেউই কোনো শব্দ শুনতে পাবে না। তরুণ ততক্ষণে মেহনুরের একেবারে সামনে এসে হাজির। লাইটারটা ডান হাতে আঁকড়ে মেহনুরের ভয়ার্ত মুখটার দিকে তাকিয়ে হাসছে। মেহনুর সহজে এই নোংরা মানুষটার সামনে পড়ে না, কিন্তু যখন পড়ে তখন এই মানুষটা কিছু না করে ছাড়ে না। তরুণ আবার মেহনুরের আপাদমস্তক দেখে নিল, চুম্বকের মতো দৃষ্টিটা মেহনুরের গলার সেই তিলের উপর আটকে ছিল। মেহনুরের দিকে বাম হাতটা এগিয়ে ওর কাঁধে রাখল তরুণ। হাসি দিয়ে মিথ্যা সৌজন্যতার অভিনয় করে বলল, পড়াশোনা কেমন চলছে মেহনুর? সব ঠিকঠাক? প্রশ্ন করছে ঠিকই কিন্তু মেহনুর এদিকে দাঁত শক্ত করে খিঁচ মেরে আছে। উত্তরের জন্য কুকড়ে গিয়ে বারবার কথা গলিয়ে ফেলছে। তরুণ ওর কাঁধের উপর 5 আঙ্গুল দিয়ে দিচ্ছে, বেহায়ার মতো গলার সেই তিলের উপরও আঙ্গুল ছুঁয়াচ্ছে। এমন বীভৎস আচরণে নিজের গলায় ফাঁস লাগাতে ইচ্ছে করছে মেহনুরের। তরুণের অসভ্য হাতের ছোঁয়া লেগে গা যেন নর্দমার মতো হয়ে যাচ্ছে। তরুণ চুপ থেকে আবার উপদেশ ভঙ্গিতে বলল, ছাই কালার শাড়ি পরলে সাদা কালার ব্লাউজ পরবা। কালো কালার ব্লাউজ কিন্তু একটুও মানায় না। সাদা কালার পরলে একদম ফোকা ফোকা সুন্দর লাগে। মেহনুর, তুমি না হাতা একটু ছোট করবে কেমন? এই বয়সেই দাদিদের মতো ব্লাউজের হাতা পরা লাগবে না। কথাটুকু শেষ করতেই কাঁধ থেকে হতয় সরালো তরুণ।
আটকে রাখা দম যেন ছাড়তে পারল মেহনুর। বাইরে থেকে ওকে যতটা শান্ত দেখাচ্ছিল, ভেতরের অবস্থা ততই করুণ, চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে ওর। চোখের বাঁধ যে কোনো সময় ভাঙার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবুও নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে তরুণের আচরণ সহ্য করে যাচ্ছে। তরুণ এবার যেই জায়গায় হাত দিল পুরো শরীর যেন বিষযুক্ত কাঁটার মতো ফুটে উঠল ওর। মাথার ভেতর ঝিমঝিম করে ঝিঝি পোকার শব্দের বাজ পড়ল। শিরা উপশিরা টান টান ভঙ্গিতে সমস্ত শরীর বিদ্যুতের মতো ঝিমিয়ে উঠল। মেহনুরের পায়ের উপর বৃদ্ধাঙ্গুল দিয়ে নাড়াচাড়া করছিল তরুণ, সেই সাথে নানা কথার মুখরোচক প্রসঙ্গ তুলে পিঠের দিকে হাত রেখে দিয়েছিল। তরুণের ধূর্ত ইচ্ছা ছিল ব্লাউজের বোতাম খুলে লালসার প্রবৃত্তি এখনই মিটিয়ে খেলতে, কিন্তু মেহনুর তখনই চোখ খিঁচুনি মেরে কেঁদে উঠল। মেহনুর দুহাতে শাড়ির আঁচলটা মুষ্টিবদ্ধ করে ধরেছিল, হু হু করে ফুপিয়ে কেঁদে উঠলে তরুণ বোতাম খোলার ইচ্ছাটা তখনই ত্যাগ করল। সাথে সাথে লাইটারের গ্যাস সাইডটা বন্ধ করে ব্যাটারি লাইট জ্বালালো। জ্বালিয়ে সেটা মেহনুরের পেছনে চৌকির উপর রেখে দিল। মেহনুরের কান্নার সুযোগ নিয়ে ওর দুগালে নিজের দুহাত রাখল তরুণ। মেহনুর ওই মুহূর্তে আবারও ওকে বৃথা চেষ্টায় ধাক্কা দিয়ে ওকে সরাতে চাইল, কিন্তু তরুণের থাবার মতো হাতের জন্য পারল না। তরুণ বিভিন্নভাবে কান্না থামানোর জন্য তোষামোদ করতে লাগলো ওকে। কাঁদছো কেন মেহনুর? আমি তো তোমার ভাইয়া হই সোনা। ভাইয়া ধরলে কিচ্ছু হয় না। তুমি না লক্ষ্মী মেয়ে? কান্না বন্ধ করো তো, লোকে শুনলে খুব খারাপ বলবে। চুপ করো সোনা, আমি তোমাকে কত আদর করি, কত ভালো মেয়ে তুমি। ভালো মেয়েরা কাঁদে না মেহনুর। তরুণ নানাভাবে বোঝাতে লাগলো, চুপ করানোর জন্য নানা কথা শোনালো। কিন্তু মেহনুর এদিকে থামলো না। কান্নার জন্য নাক লাল হয়ে রত জবার মতো রং ধারণ করেছে, ঠোঁট দুটো ক্রমশ লাল হয়ে উঠেছে ওর। থরথর করে কাঁপছে ওষ্ঠজোড়া। তরুণ ওর মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ ওর ঠোঁট দুটোর প্রতি উন্মাদ হয়ে উঠল। ভয়ঙ্করভাবে ছুঁয়ে দেওয়ার জন্য গাল ধরে এগুতে লাগলো। কিন্তু মেহনুর এবার পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো ছাড় পাওয়ার জন্য, প্রচণ্ড অস্থিরতায় নাশ হয়ে তরুণকে ধাক্কা মেয়ে জানালার দিকে ছুটে গেল। এদিকে তরুণ নাকে ব্যথা পেয়ে মাটিতে পড়ে গিয়েছিল, নাকের নিচে ঠোঁটের উপর হাত দিতেই রক্তের উপস্থিতি টের পেল। মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখল মেহনুর জানালায় বসে দুপা উঠিয়ে জানালার বাইরে ফেলার চেষ্টা করছিল। তরুণ যেই চেঁচিয়ে ওকে ডাক দিয়ে উঠবে তখনই মেহনুর জানালার মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। তরুণ তাড়াতাড়ি নাকে রুমাল চেপে সেই জানালা টপকে বেরুল। কিন্তু মেহনুরকে আর নাগালে পেল না ও। রাগে ক্ষোভে সুরাইয়াকে ইচ্ছেমতো গালিগালাজ করতে লাগলো। নিজের এই রূপ ঢাকার জন্য দ্রুত বাড়ির বাইরে বাজারে চলে গেল তরুণ। মেহনুর তীররূপে হাঁপাতে হাঁপাতে শেষমেশ কাশতে শুরু করেছে। হাঁটুতে হাত রেখে মাটির দিকে নুয়ে আছে। মুখ হা করে নিঃশ্বাস নিতেই হঠাৎ ভক করে বমির ঢেকুর উঠল। অন্যদিকে কলপারে হাত মুখ ধুতে এসেছিল মাহতিম। কিন্তু দূর থেকে মেহনুরের অমন কাহিল অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেহনুর লম্বা শ্বাস টেনে নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়ায় ছিল, কিন্তু বারবার হাঁপানি রোগীর মতো শ্বাসটান উঠলে মাহতিম আর সেই দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে থাকল না। দ্রুত বড় বড় পা ফেলে এগিয়ে গেল মেহনুরের দিকে। কাছে গিয়ে ওর উদ্দেশ্যে কিছু জিজ্ঞেস করবে তখনই মেহনুর মাথা নুয়ে ভোক ভোক বমি করে দিল। মাহতিম ওর অবস্থা আশ্চর্য হয়ে গেল। নাক মুখ লাল হয়ে শরীর যেন কনকন শীতের মতো কাঁপছে ওর। মাহতিম প্রশ্ন করতে গিয়েও শেষমেশ গিলে খেল কথাটা। মেহনুরের জন্য পানি এনে চটপট মুখে পানি দিতে বলল। মেহনুর মুখ ধুয়ে কুলি করতেই চোখ শান্ত মাটির দিকে তাকিয়ে রইল। শরীর নিস্তেজ হয়ে আসছে, প্রচণ্ড অসাড় ক্লান্ত বিষণ্ণ লাগছে। মাহতিম ওর অবস্থা দেখে কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? হঠাৎ এখানে এসে বমি করলো কেন? জ্বর এসেছে? মেহনুর ধীরে ধীরে মাথা তুলে মাহতিমের দিকে ঝাপসা দৃষ্টি রাখল। মাথাটা ভো ভো করে চরকির মতো ঘুরপাক খাচ্ছিল। শরীর গুলিয়ে প্রচণ্ড খারাপ লাগছিল। একটুও কথা বলার শক্তি পাচ্ছিল না,
আজ ইচ্ছে করছে প্রশ্নগুলোর উত্তর দিতে, এই অসভ্য লোকটাকে সবিস্তারে সব খুলে বলতে, কিন্তু শরীরের ছাই যেন একটুও পেল না মেহনুর। আধো আধো চাহনিতে পলক ঝাপটাতে লাগলো ও। মেহনুরের অমন অপ্রতিভ অবস্থা দেখে মাহতিম একটু এগিয়ে আসলো। কিন্তু অবাকের বিষয় হলো মেহনুর একদম ভয় পেল না, এক পাও পিছিয়ে গেল না, ওকে দেখে থরথর করে কাঁপল না। কেমন নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মাহতিমের দিকে। মাহতিম আরেকটু এগিয়ে ওর মুখের পানে শান্ত দৃষ্টি ফেলে তাকালো। মেহনুর এবারও ওর এগুনো দেখে চমকে উঠল না। দানবীয় দেহের সুউচ্চ লম্বার মানুষটা আসলেই খুব লম্বা। তার সামনে দাঁড়ালে নিজেকে একদম এইটুকুনি লাগে। ওই প্রশস্ত বুকটার দিকে তাকালে মনে হয় আস্ত একটা রাজ্য যেন গোগ্রাসে রাখতে পারবে। মাহতিম ওই ভঙ্গিতেই ওর উদ্দেশ্যে শান্ত সুরে বলল, খারাপ লাগছে? কোলে তুলব? মেহনুর এ প্রশ্নের জবাবে হ্যাঁ না কিছুই বলল না। চোখের পাতা হিংস্রভাবে বন্ধ হয়ে আসছে ওর। চিন্তার চাকাও যেন কাজ করছে না। মাহতিম ওর নিরুত্তর অবস্থা দেখে নেভি ব্লু শার্টের স্লিভ দুটো কনুইয়ে তুলে ফেলল। ওর ঘাড়ের নিচে হাত ঢুকিয়ে দুহাটুর নিচে হাত রেখে কোলে তুলে নিল। মেহনুর চোখ বন্ধ করে সমস্ত ভর মাহতিমের বাহুর উপর ছেড়ে দিল। বন্ধ চোখজোড়ার দিকে এক পলক তাকালো মাহতিম। প্রচণ্ড উৎকণ্ঠায় ওর বুকের ভেতরটা যেন ধসে এলো। সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিজেকে শক্ত করল সে, মেহনুরের মুখের দিকে একদম যাবে না। পথিমধ্যে তৌফের সাথে দেখা পেলে তৌফ আশ্চর্যে চক্ষুতারা বিরাট বড় করে তাকিয়ে রইল। মাহতিম ওকে সংক্ষিপ্ত ঘটনা বলতেই রাস্তা ক্লিন কিনা সেটা দেখতে বলল। তৌফ সবকিছু চেক করে মাহতিমকে নিশ্চিন্তে যেতে বলল। মাহতিম সোজা আঙিনা পেরিয়ে সিঁড়ি ধরে মেহনুরের রুমে গিয়ে থামল। ওকে বিছানায় শুইয়ে দরজাটা ভেতর থেকে খিল তুলে আটকালো। পুনরায় ফিরে এসে মেহনুরের কাছে এসে বসল সে। মেহনুর ততক্ষণে যেন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছে। ওর ম্লান মুখটার দিকে তাকালো মাহতিম। একটু এগিয়ে গেল ওর মুখের দিকে, চিকন চিকন আঙ্গুলগুলো ধরার জন্য আবারও মন বেকুল হয়ে উঠেছে। নিজেকে কঠোরভাবে সংযত করে ওর মাথায় হাত রাখল মাহতিম। ধীরে ধীরে কপাল থেকে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো ওর। মেহনুরের মুখের দিকে তাকিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে বলল, তোমার শরীরে তো জ্বর নেই, কিন্তু বমিটা করলে কেন? তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তোমাকে গলা টিপে ধরেছিল। মাহতিমের কণ্ঠ শুনেই হোক বা অন্য কোনো কারণে, মেহনুর কিছুক্ষণ পর ঘোরের মধ্যে অনবরত বলতে লাগলো, বমি পাচ্ছে, বমি করব, বমি পাচ্ছে। মাহতিম ওর কথা অস্থির কণ্ঠে বলল, বমি করবে? তুমি তো হুঁশে নেই। তুমি চোখ খুলো তো, তুমি কি শুনতে পাচ্ছ? মেহনুরের গালে আলতো থাপ্পড় দিয়ে চেতনা ফিরানোর চেষ্টা করছে মাহতিম। মেহনুর এতে চোখটা পর্যন্ত খুলল না। এক পর্যায়ে মেহনুর আবার বিড়বিড় করে উঠলে মাহতিম ওর গালে মৃদু থাপ্পড় দেয়া বন্ধ করল। ওর ডান গালে গাঢ় করে হাত রেখে মাহতিম ওর মুখের উপর ঝুঁকল। মেহনুর ঘোরের মধ্যেই বলে উঠল, তরুণ ভাইয়া গায়ে হাত দিও না, বমি পাচ্ছে। আম্মা, বমি পাচ্ছে, আমার বমি পাচ্ছে। অচেতন মেহনুরের মুখ থেকে এমন ভয়াবহ শব্দ শুনে স্তব্ধ হয়ে গেল মাহতিম। নিজের কান দুটো পর্যন্ত ঝিঝি করে বাজছে। কি শুনল সে? মেহনুরের গায়ে তরুণ হাত দিয়েছে? আচ্ছা, নামটা কি সে ঠিক শুনেছে নাকি ভুলভাল শুনল? এমন একটা পরিস্থিতি হলো মাহতিম তখন স্বাভাবিক চিন্তা চেতনাও যেন গুলিয়ে ফেলল। বারবার কল্পনায় ভাবতে লাগলো তরুণ ওকে বাজেভাবে স্পর্শ করছে, মেহনুর তাতে ছটফট করছে, ছাড় পাওয়ার জন্য ছুটাছুটি করছে, তরুণ আরো হিংস্র হয়ে ছোঁয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এদিকে মেহনুর চেঁচামেচিও শুরু করে দিয়েছে। এরপর আর ভাবতে পারল না মাহতিম। তোরাক করে ওর পাশ থেকে উঠে দাঁড়ালো। শরীরের ভেতর রক্তের স্রোত টগবগ টগবগ করে ফুটছে এখন। এখনই যেন আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হবে। মেহনুরের রুম থেকে রাগান্বিত মেজাজে বেরিয়ে গেল সে। সিঁড়ি ধরে হনহন করে নামতেই ঘুমোঘুম চোখে কলপারের জন্য বাইরে যাচ্ছিল নীতি।
মাহতিমের অমন ক্রুদ্ধভঙ্গির মেজাজ দেখে চোখ কোচলানো থমকে গেল। চকিত দৃষ্টি ছুড়ে মাহতিমের দিকে ছুটে গেল ও। মাহতিম তখন নীতির পাশ কাটিয়ে দ্রুতবেগে সিঁড়ি ধরে নিজের রুমের জন্য যেতে লাগলো। পেছনে থেকে ওর হাব ভাব দেখে শঙ্কিত মুখে ছুট লাগালো নীতি। পিছন পিছন দৌড়ে যেতেই প্রশ্ন করতে লাগলো ওকে, মাহতিম ভাই, ভাই, দাঁড়াও, ভাইয়া কি হয়েছে, ভাইয়া আসতে চলো, এভাবে দৌড়াচ্ছে কেন, জবাব দাও। নীতির প্রশ্নমালা চলতে থাকলো ঠিকই, রাগে ভস্ম হওয়া মাহতিম সেটার একটা উত্তর দিল না। রুমে ঢুকে কাঠের আলমারি খুলে এমন একটা বস্তু বের করলো সেটা দেখে নীতি একদম বিস্ফোরণ চাহনিতে চিল্লিয়ে উঠল, খবরদার ভাইয়া, এটা বের করো না, আমরা এখন শহরে নেই, এটা গ্রাম, এখানে এসব জিনিস বের করো না ভাইয়া। কি হয়েছে, আমাকে বল, আমি সব হ্যান্ডেল করছি ভাইয়া, ফর গড সেক তুমি ঠান্ডা হও, ভাইয়া ঠান্ডা হও, আমি আছি তো, নীতি সব ঠিক করবে, তুমি আমাকে খুলে বলো। নীতির অস্থির চাউর দেখে মাহতিম কঠোর দৃষ্টিতে এক পলক তাকালো। একেবারে ওর চোখে চোখ রেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে যদি কেউ মলেস্ট করার চেষ্টা করে ওই সময় আমার কি করা উচিত? এই মুহূর্তে কোনো পাল্টা প্রশ্ন করবি না, একদম কাট কাট আনসার দিবি, ইনস্ট্যান্ট উত্তর দে এখন। মাহতিমের কথা শুনে মুখের বুলি হারিয়ে ফেলল নীতি। মাহতিম তখনও রাগী দৃষ্টিতে তাকিয়েই আছে। নীতি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে প্রত্যেকটা শব্দ থেমে থেমে বলল, তুমি তো তাকে মেরেই ফেলবে। কাঙ্ক্ষিত এবং যোগ্য জবাব পেয়ে তৎক্ষণাৎ নিজের কঠোর দৃষ্টি নীতির উপর থেকে সরিয়ে ফেলল মাহতিম। হাতে থাকা চকচকে সিলভার রঙের ভারী বস্তুটা দ্রুতগতিতে টি শার্ট উঠিয়ে পেটের বাপাশে প্যান্টের সাথে গুজে রাখল। আবার দৃষ্টি তুলে নীতির স্তম্ভিত মুখের পানে কাঠিন্য সুরে বলল, তুই সামনে দেখে মুখটা খারাপ করলাম না, কিন্তু তরুণের বাচ্চাকে আমি ছাড়ব না। ওই শালার ইত্রামি যদি না ছুটিয়েছি দেখিস, ওর কারেন্ট এক্কেবারে নিভিয়ে দেব। ওর আসল জায়গায় যদি মেইন কাজ না সারছি আমি ওর। মুখ থেকে বাজে কথা ছিটকে আসার পূর্বেই তড়িঘড়ি করে থামিয়ে দিল নীতি। মাহতিমের একদম সামনে দাঁড়িয়ে ভীত অবস্থায় নিজেকে শান্ত করে জোর খাটিয়ে বলল, আমরা কিন্তু শহরে না ভাইয়া, তোমার এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, তুমি কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে পারবে না। আমরা এখন জমিদার বাড়িতে আছি। এই বাড়ির নামধাম যদি একটু এদিক ওদিক হয় তাহলে কেমন ভয়াবহ অবস্থা হবে একবার ভেবে দেখো। তুমি আপাতত ঠান্ডা হও, জাস্ট রিল্যাক্স। আমি জানি তুমি এইসব নস্টালজিক ব্যাপারগুলো নিতে পারো না, কিন্তু ভাইয়াকে মলেস্ট হয়েছে, কার জন্য তুমি তরুণের উপর তেড়ে যাচ্ছিলে? তরুণ কি করেছে? একটু আগের ঘটনাগুলো আবার মনে পড়ল মাহতিমের। অমনিই রাগের চোটে টেবিলের পায়ে জোরে একটা লাথি মারল। সেই লাথির কারণে কাচের গ্লাসটা খাড়া থেকে কাত হয়ে নিচে গড়াতে যাচ্ছিল। নীতি তাড়াতাড়ি টেবিলের কাছে সেই গ্লাসটা ধরে সোজা করে রাখল। রাগে নিঃশ্বাসের গতি বেড়ে গেছে মাহতিমের। কয়েক পা পিছিয়ে ধরাম করে বিছানায় বসে পড়ল সে। মুখটা দুহাতের তালুতে ঢেকে রাগ সংবরণের চেষ্টায় আছে। তরুণকে যদি এই মুহূর্তে সামনে পায় ওর শরীরের চামড়া উঠিয়ে তেজ মিটিয়ে দিবে। গলায় দড়ি বেঁধে চামড়া খসিয়ে জিপের পেছনে ছুটাবে। ওর জন্য যখন উত্তপ্ত মস্তিষ্কে উপর্যুক্ত শাস্তির চিন্তা করছিল তখনই চিন্তার জালে ছেদন করে নীতি বলে উঠল, ভাইয়া তরুণ কার সাথে বাজে কাজ করেছে, কাকে মলেস্ট করে? প্রশ্নটা সম্পূর্ণ করতে পারল না নীতি, পথিমধ্যে মাহতিমের তেজালো কণ্ঠ এসে থামিয়ে দিল ওকে। সেই তেজালো কণ্ঠেই চিবিয়ে চিবিয়ে বলল, মলেস্ট করেনি, শালা শয়তানটা সুযোগে কোপ মেরেছে। মেহনুরকে মেবি একা পেয়েছে, অমনি শয়তানের জিহ্বা টস করে উঠেছে। কুত্তার মতো পেটাতে পারতাম, মারতে পারতাম হারামজাদাকে। উফ, এই মুহূর্তে কি উচিত? তাড়াতাড়ি বল কি করা উচিত? প্রচণ্ড উত্তেজনায় টগবগ করে উঠল মাহতিম। রাগের চূড়ান্ত অবস্থা ওর চোখে মুখে পরিদৃষ্ট।
এই মুহূর্তে সত্যিই নিজেকে সামলাতে পারছে না ও। কোনোভাবে তরুণকে একবার হাতের মুঠো এনে কেচে ফেলবে একদম। নীতি পরিস্থিতি অমন গরম দেখে দ্রুত মাহতিমের উদ্দেশ্যে অস্থির ভঙ্গিতে বলল, ভাইয়া, ভাইয়া দেখো, আগে নিজেকে কন্ট্রোল করো। বেশি উত্তেজিত হও না। এই সময় বাড়িতে কেউ না থাকলেও ওই বজ্জাত শেফালি কিন্তু ঠিকই ঘাপটি মেরে আছে। যদি উঁচুনিচু কিছু ঘটিয়ে ফেলো সম্পূর্ণ দায়ভার মেহনুরের উপর এসে পড়বে। এসব ঘটনায় কিন্তু মেয়েরা বেশি ভিকটিম হয়। তাই সাবধান করে দিচ্ছি ভাইয়া, নিজেকে ঠান্ডা করো। মাহতিম ওর কথার মাঝে দাড়ি বসিয়ে আদেশসূচকে বলল, তুই ওর রুমে যা এক্ষুনি, ওর অবস্থা কেমন সেটা দেখ। আমি যা করার নিজের মতো করেই করব। শয়তান তো জানে না এই মাহতিম কি জিনিস। ওর মতো 10টা কুত্তাকে পায়ের নিচে মারাতে আমার টাইম লাগবে না। নীতি টান টান পরিস্থিতির ভেতর শুষ্ক গলায় ঢোক গিলল। গলাটা স্বল্প ভিজিয়ে সম্মতির সুরে মাথা দুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মেহনুরের রুমের দিকে আসতেই সৌভিকের কানে কথাটা দিয়ে গেল। সৌভিক প্রথমে রাগে ক্ষেপে উঠলে পরক্ষণে মাহতিমের চিন্তায় সবকিছু গুলিয়ে ফেলে। তাড়াতাড়ি তৌফ ও সিয়ামের কানে কথাটা পেরে ফেলে। ওরা দুজনও বাকরুদ্ধ অবস্থায় 2 মিনিট হা করে তাকিয়ে থাকে। এরপর মাহতিমের রুমের দিকে একসঙ্গে 3 জন ছুট লাগায়। নীতি মেহনুরের রুমে ঢোকার আগে বুদ্ধি করে প্রীতি ও ফারিনকে সবকিছু বলে দেয়। এদিকে সানাজ দরজা চাপিয়ে ঘুমাচ্ছে দেখে ওকে আর ডাকে না। সুরাইয়া এখন কোথায় আছে সেটা কেউ জানে না। নীতি, প্রীতি, ফারিন একসাথে 3 জন মেহনুরের রুমে আসলো। বিছানায় চোখ বন্ধ করা অবস্থায় মেহনুর চেতনাশূন্য হয়ে আছে। 3 জন সেই দৃশ্য দেখে নিজেদের মুখের পানে কিছুক্ষণ চাওয়াচাওয়ি করে। চোখের ইশারায় কিছু সাই বুঝিয়ে বিছানার কাছে চলে আসে। নীতি ওর মাথাটা নিজের কোলে নিয়ে বসে। প্রীতি রুমে গিয়ে নিজেদের লাগেজ থেকে গ্লুকোজের বয়াম খুলে একটা ফ্লাক্স ভর্তি গ্লুকোজের পানি নিয়ে আসে। ফারিন একটা গামছা নিয়ে সেটা ভিজিয়ে এনে মেহনুরের হাত ও পায়ের তালু মুছে দেয়। প্রীতি চামচে করে গ্লুকোজের পানি ধরলে নীতি ওর ঠোঁট ভেদ করে সেটা খাইয়ে দেয়। প্রীতি ফ্লাক্সের ছোট কাপ থেকে চামচ দিয়ে গ্লুকোজ নিতেই ক্ষুব্ধ স্বরে বলে, এই বাড়ির মানুষগুলো খুবই আজব আপু। মা এদিকে মেয়ের খেয়াল রাখে না, দাদা বাড়ির গোপন খবর জানে না, শেফালির আকাম কারোর চোখে দেখে না। আবার আজকে দেখো, তরুণের মতো খবিশ সাহস পেয়ে গোদগদে হয়ে ওর গায়ে হাত দিয়েছে। আচ্ছা সব ঘটনা মেহনুরের সাথেই কেন ঘটে আপু? কি এইটার রিজন? নীতি ব্যস্ত ভঙ্গিতে একনজর প্রীতির দিকে তাকালো। খাওয়ানোর জন্য মেহনুরের ঠোঁটে চামচ কাত করতেই শান্ত স্বরে বলল, মেয়েটার দিকে ঠিকমতো তাকিয়ে দেখ, তাহলেই আসল ঘটনা বুঝবি। নীতির এমন কথায় আগা মাথা কিছুই বুঝল না প্রীতি। তবুও বর্বনের কথায় মান্য করে মেহনুরের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। মেহনুরের দিকে নিবিড় চাহনিতে তাকিয়ে থাকলে পাশ থেকে ফারিন বলে ওঠে, মেয়েটা যে একটু বেশি সুন্দর এটা তুমি দেখো না? একটা মেয়ে যে ওর সৌন্দর্য দেখে হিংসা করতে পারে এটুকু বুঝো না? ওর বোনগুলোর মধ্যে সুরাইয়া 1 নাম্বার ফাজিল। ওই মেয়েকে দেখলে জুতিয়ে মারতে ইচ্ছে করে। ফারিনের কথা শেষ হতেই প্রীতি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ভাবুক চিন্তিত ভঙ্গিতে বলে, আচ্ছা ফ্রক পরিয়ে দিলে কি সত্যি ওকে বাচ্চা লাগবে? মাহতিম ভাই কি তখন কন্ট্রোল অপশনে থাকতে পারবে? আমার কিন্তু মেয়েটার ফেস মারাত্মক লাগে। প্রীতি কথাটুকু রীতি টানবে ওই মুহূর্তেই চট করে ফারিন বলে ওঠে, সবাই যে এই সময়টায় ঘুমায় এটারই সুযোগ নিয়েছে। তরুণ তো দেখি ডেনঞ্জারাস টাইপের চালাক। ওর চালাকি কি কেউ ধরতে পারল না? নীতি এবার মুখ খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, মুখে যদি নকল চেহারা পড়ে থাকে তাহলে ভালো মানুষরা অবশ্যই ঢক খাবে। শেফালি মামি ছাড়া সবাই কিন্তু ভালো মনের মানুষ। সবাই যথেষ্ট সহজ সরল। অন্য 10টা গ্রামের মহিলার মতো ওনাদের মনে অত ঘুরপ্যাচ নেই। কিন্তু যা কাহিনী ঘটানোর এই জমিদার বাড়িতে শুধু শেফালি মামিই করে। আর নিজের মেয়েটাকেও খারাপভাবে এক্সপার্ট বানিয়েছে। দেখলি না কিভাবে মাহতিম ভাইয়ের কাছে চিঠি গুজে দিয়েছে? এগুলাকে থাপড়ানো উচিত।
হান্নান নানা যদিও সহজ মনের মানুষ, কিন্তু আমার মনে হয় তিনি অবশ্যই সবকিছু টের পাচ্ছেন, অথচ মুখে কিছু স্বীকার করছে না। বাড়ির মধ্যে যদি কলহ সৃষ্টি হয় সেটা কিন্তু বাইরের গ্রামবাসীরা ভালো নজরে দেখবে না। নীতির যুক্তিপূর্ণ কথা শুনে দুজন চুপ করে থাকল। কিছুক্ষণের মধ্যে মেহনুর চোখ খুলে সম্বি ফিরে পেলে স্বাভাবিক অবস্থায় একটু একটু করে চেতন ফিরে এলো ওর। তবুও দুদফা বমি করলো আবারও। শানাজ ততক্ষণে ঘুম থেকে উঠে গেলে প্রথম কয়েক মিনিট মূর্খের মতো তাকিয়ে রইল শানাজ। তারপর ধীরে ধীরে যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারল সে মুহূর্তে আর স্বাভাবিক রূপে থাকল না। ও গর্জে উঠেই হোক বা গালির চোটে, তরুণীর গোষ্ঠী তখন শানাজ একদম চটোপট করে দিচ্ছে। সাবা এই ঘটনা জানার পর ভয় কেমন গুটিয়ে গেল। কিন্তু সুরাইয়া তখনও লাপাত্তার নজিরে রইল। শেফালি ঘুম থেকে মাগরিবের আজানের সময় উঠলেন। আঙিনায় এসে যখন শুনশান নীরবতা দেখলেন, সেই সঙ্গে যখন বাড়ির ভেতর ওমন সন্ধ্যার অন্ধকারে বাতিহীন অবস্থা ছিল, তখন শুধু মেহনুরের রুমেই আলো ঝালানো হয়েছিল। আবার সেখান থেকেই অনেকগুলো স্বরের আওয়াজ শোনা যাচ্ছিল। শেফালি মাথায় ঘোমটা টেনে মোটা শরীরটা নিয়ে সিঁড়ি ধরে মেহনুরের রুমের দিকে এগুতে লাগল। ক্রমেই যখন পা এগিয়ে রুমের এসে দাঁড়ালো, তখন সাদা পর্দা সরাতেই রুমভর্তি সকলকে যেন একত্রে দেখতে পেল। শেফালিকে আচমকা দরজার সম্মুখে দেখে পিনপতন নীরবতায় চুপ গেল সবাই। মেহনুরকে বিছানার মাথার সাইডে পিঠ লাগিয়ে বসতে দেখা যাচ্ছিল। চুলগুলোও কেউ সুন্দর করে ফ্রেনঞ্চ বেনি করে দিয়েছে ওর। মাথার সবগুলো চুল পেছনে টেনে মোটা একটা বেনি ঝুলছে। কপালের কাছে মাথার সরু প্রান্তে ছোট ছোট চুলগুলো ছেয়ে আছে। মলিন উদাস বিষণ্ণতায় ঢেকে থাকা উজ্জ্বল লাবণ্য সুন্দর মুখটা একটু যেন তর্জমা করে দিয়েছে কেউ। সবই শেফালি খুঁটিয়ে খুঁটিয়ে দরজার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পরখ করছিল। শেফালিকে অমনভাবে তাকাতে দেখে সাবির সৌভিকের দিকে সূক্ষ্ম ইশারা করল। সেই ইশারার ইঙ্গিত ধরে সৌভিক তৎক্ষণাৎ হাসি দিয়ে বলল, মেজো মামির আগমন কি করে হলো? আসেন মামি, আসেন, 2 কাপ চা খেয়ে গল্প করি। শেফালি ওর কথা শুনে সৌজন্যতার খাতিরে হাসি দিল। তাও হাসিটা কুশ্রী লাগলো। মনে মনে নাক ছিটকালো সৌভিকরা, কিন্তু মুখের ভাবে সেটা একটুও প্রকাশ করো না। শেফালির দিকে নমনীয় কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলল শানাজ, মেজো মা, আপনার কি কিছু দরকার? শেফালি এবার নীরবতার সুতো কেটে বললেন, ঘরে যে বাতি জ্বালাইতে হয় এইটা কি মনে থাকে না? ঘরদোর তো আন্ধার হয়ে গেছে। একটু পর আব্বা আসি দেখলে গোজগোজ করবে। সিয়াম একচুলো শেফালিকে সহ্য করতে পারছে না। ঝাড়ু এনে যদি ঝাঁটের মতো বিদায় করা যেত তাহলে সিয়াম দেদারসে সেটাই করত। কিন্তু ভদ্রতার খাতিরে সেটা করতে পারছে না। সৌভিক মনে মনে ভয় পাচ্ছে যদি হুট করে মাহতিম এই ঘরে ঢুকে, না জানি এই মহিলা বিবিসির 10টার খবর রটাতে থাকে। মাহতিম এখন না আসলেই চলে। এদিকে মেহনুর চুপচাপ নতমুখে বসে থাকলে পাশ থেকে ওর হাতটা শানাজ মুঠোয় চেপে ধরে। একটুখানি দৃষ্টি তুলে আর চোখে শানাজের দিকে তাকাতেই দেখল শানাজ শেফালির দিকে তাকিয়ে আছে। শেফালি সকলের দৃষ্টিতে যখন অস্বস্তিতে ফাঁসল, তখন বাধ্য হয়ে নামাজের উছিলায় নিচে চলে গেল। সবাই হাফ ছেড়ে বাঁচলেও মেহনুর মনের ক্যানভাসে যেই বিভীষিকা ঘটনার চিত্র এঁকে ফেলেছিল, সেটা মুছে বড় দুঃসাধ্য ওর জন্য। কিন্তু ফারিনের কথায় চিন্তাচেতনা থেকে সদ্বিত ফিরে পেতেই ফারিনের মুখ থেকে শুনল, তরুণ নাকি এখনো বাড়িতে আসেনি। ও যদি বাড়িতে ফিরে তাহলে কোন দিক থেকে যে হিংস্র হামলা ঝাঁপিয়ে পড়বে সেটা ওরা জানে না। মাহতিম নাকি নিজের রুমের ভেতর কাউকে ঢুকতে দিচ্ছে না। দরজা যদিও আটকানো না, কিন্তু ওর বিধিনিষেধ অমান্য করা কারোর পক্ষেই সম্ভব না। সবই চুপচাপ শুনছিল মেহনুর। সবাই চা নাস্তার খাবারগুলোতে মুখিয়ে থাকলে মেহনুর একটা কিছুও মুখে তুলল না। শানাজ অনেকক্ষণ পর নিজের চাপা উদ্বেগ প্রকাশ করে ফেলল। তীব্র উৎকণ্ঠায় জর্জরিত হয়ে বলল, এই ঘটনার কথা বড়দের মধ্যে কাউকে জানাতে না। শানাজের মা অর্থাৎ সুজলা জানলে আর কখনোই ওদের স্কুল কলেজ যেতে দিবে না।
পথে ঘাটে মানুষ ছি ছি করবে, এসব ঘটনা সুজলির নিশ্চয়ই পছন্দ হবে না। হান্নান শেখও বাড়ির বাইরে পা ফেলতে দিবে না। মেহনুরের মা যদিও সাদাসিধে মহিলা, কিন্তু এসব ঘটনা শুনলে তিনিও ঠান্ডা মেজাজে থাকবেন না। সবাই একমনে সানাজের কথা শুনল, কিন্তু পথে পথে নীতি, সৌভিক, ফারিন, শামিক দফায় দফায় বাধা দিয়ে প্রতিবাদী হওয়ার জন্য রুখতে বলল। কিন্তু সানাজ সেসব কথা মানতে নারাজ। এটা মূলত শহর নয়, এটা একটা গ্রাম। এ গ্রামে একবার দুর্নাম রটে যায়, আর সেটা যদি বাড়ির ভেতর থেকেই ঘটে তাহলে মান সম্মান সব ধূলিসাৎ হতে এক সেকেন্ড লাগবে না। জমজমাট আলোচনা দীর্ঘ সময় নিয়ে শেষ করল সানাজ। প্রতিটি পয়েন্ট সুন্দর এবং যুক্তি দিয়েই বুঝালো। সঙ্গে এটাও বুঝালো মাহতিমকে থামতে। ও যেন তরুণের গমনে কোনো গন্ডগোল না করে। তরুণকে বিদায় করার জন্য চোরা পথ অবলম্বন করা লাগবে। ওর মতো ধুরন্ধর ব্যক্তিকে সোজা করার জন্য ধূর্ত পরিকল্পনা প্রয়োজন। এদিকে মাহতিম তরুণকে পেটানোর জন্য, মারার জন্য যেভাবে গর্জে উঠেছে সেটা এই মুহূর্তেই থামানো অত্যাবশ্যক। কেউ কোনো পথই বের করতে পারল না, কারোর কোনো বুদ্ধিও এখানে থামানোর কাজে আসলো না। ঘন্টা আধা পেরিয়ে গেলে সবাই নিরুপায় হয়ে নিরুদ্যম ভঙ্গিতে বসে থাকল। কিন্তু বুদ্ধির আসল এবং মোক্ষম সূত্রটা কেবল তৌফের মাথায় আসলো। তৌফ সবাইকে মারাত্মকভাবে চমকে দিয়ে বলল, শুনো অ্যাটেনশন, আমি যা বলি, যেভাবে বলি, সবই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে। আমার মাথায় একটা সলিড প্রুফ টিকলি এসেছে। এটা যদি খাটাতে পারি, আমার কলিজা গুর্দা সব বলছে, মাহতিম আনসারি মাস্টবি ডেফিনেটলি সিরিয়াসলি কুপোকাত হবে। তৌফের এমন প্যাচমুখ কথা শুনে সিয়াম ওর পিঠে জোরে একটা কিল বসালো। ব্যথার জন্য তৌফ ফরফর করে সবার সামনে অশ্রাব্য গালি দিল। শেষে লজ্জায় নিজেকে আড়াল করতে যেয়ে মূল কথায় ফিরল। আমাদের কাছে চাবি আছে, জাস্ট তালার কাছে গিয়ে চাবিটা একটু মোচড় মারা লাগবে। ব্যাস, এতেই আমাদের অসাধ্য সাধন হয়ে যাবে শিওর। তৌফ কথাটা এমন ভঙ্গিতে বলল সবাই ওর ভ্রু নাচানো দৃষ্টি ধরে আসল ব্যক্তির দিকে তাকালো। এক মুহূর্ত ওভাবেই নীরবতা কাটল, কিন্তু পরক্ষণেই সমস্বরে, সলিড আইডিয়া, বলে জোরে হুল্লোড় তুললে, মেহনুর তখন তীব্র শব্দের জন্য বাধ্য হয়ে দোকানে হাত চাপা দিয়ে চোখ কুঁচকে ফেলল। কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে মেহনুর চোখ খুলে দেখল সবাই ওর দিকে হাসি হাসি দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর বোকা বোকা চাহনিতে ডানে বামে সবার দিকে দৃষ্টি দিয়ে কান থেকে স্লো মোশনে হাত নামিয়ে ফেলছে। উজবুকের মতো তাকিয়ে থাকতেই হঠাৎ মৃদু স্বরে থেমে থেমে বলে, আমার দিদিকে তাকিয়ে আছো কেন? মেহনুর আটকতে যাওয়া কথা শুনে সবাই নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল। পরক্ষণে তৌফ ঢোক গিলে বলল, তুমি যদি ভাইয়ের কাছে একবার যেয়ে থামতে বলো, তাহলে ভাই কোনো হাঙ্গামা করবে না। তুমি তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। মেহনুর আবারও কিছুক্ষণ চুপ থেকে বলল, আপপনাদের কথা না শুনে ওই লোক আমার কথা শুনবে? মেহনুরের বোকার মতো কথা শুনে সবাই মিটিমিটি হাসল। কিন্তু এখনই কিছু ভেঙ্গে না বলে নিজ থেকে বুঝার জন্য সুযোগ রেখে দিল। তৌফ সবার তরফ থেকে উত্তর প্রস্তুত করে বলল, মানে, ঘটনা হয়েছে কি, তুমি তো এখানে ভিকটিম। অ্যাটলিস্ট তুমি যদি ভিকটিম হয়ে আনসারি মশাইকে থুক্কু মাহতিম ভাইকে এখনই কিছু করতে না বলো, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। না হলে ভাইসাব যে কাহিনী করতে পারে, সেই কাহিনী যদি এই গ্রামের মধ্যে ঘটে যায়, তাহলে পরদিন যুগান্তর পত্রিকায় এটা হেড শিরোনাম দেখতে পারবা। মাহতিম ভাইজান তো ভালো মানুষ না, এটা তো আমরা ন্যাংটাকাল থেকেই জানি। এজন্য তোমাকে সাবধান করতেছি, জলদি ভাইকে থামাও। বাড়ির সবার ফিরতে কিন্তু বেশি টাইম নেই। আমরা এদিকে শেফালি মামিকে টেক্কা মারতেছি। যাও, যাও উঠো। আর বসে থেকো না। তোমার শরীরে এখন আমাদের চেয়েও বেশি পাওয়ার। এই নীতি ছাগলের বাচ্চায় তোমাকে 1 লিটার গ্লুকোজ খাইয়ে দিচ্ছে। এখন উঠো, শাড়ি ধরো, আর ভাইয়ের রুম দৌড় লাগাও। মেহনুর আবারও সবার দিকে উজবুকের মতো তাকালো। এখন ওই তরুণের জন্য মাহতিমের রুমে যাওয়া লাগবে?
তাও কিনা একা একা যেতে হবে? কি বলবে মাহতিনকে? কিভাবে গুছিয়ে বলবে এসব কথা? যতবার মাহতিমের সামনে স্বাভাবিক চেতনা নিয়ে হাজির হয়েছে, ততবারই চেতনার নাম নিশানা পাল্টে দিয়ে অস্থির অবস্থায় কাট কাট হয়ে গিয়েছে মেহনুর। এবার এই ভয়াবহ অস্থিরতার জন্য দেহ থেকে প্রাণ বের হয়ে যায় কিনা, কে জানে। চলবে। কলিজার বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্য জানাবেন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।